আসসালামু আলাইকুম। আমি বুশরা চলে আসছি বুশরা চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে। ক্যাপশন দেখে বুঝতে পেরেছে যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আমি চিত্রনায়িকা অঞ্জনার একটা রহস্যময় ভিডিও আসছে গত রাত্রে। এই ভিডিওটা আমার হাতেও এসেছে, আপনাদেরকে একটু দেখাই, শুনুন। নায়িকা অঞ্জনা যখন মৃত্যুর শয্যায়, তখন তাকে কিভাবে কথা বলানো হয়েছে সেই ঘটনাটি কেবল একটু শুনুন আপনারা, ভিডিও সহ। আমি শারীরিকভাবে অসুস্থ। আমার এই সম্পত্তির মালিক একমাত্র আমার ছেলে মনি নিশাদ। 2 ভাগ, পুরো সম্পত্তির 2 ভাগ এবং 1 ভাগ আমার দত্তক মেয়ে ফারজানা রহমান বিউটি অধিকার থাকবে। এছাড়া আমার বোন রঞ্জনা মূর্তি, ভাই সঞ্জয় শাহ থেকে শুরু করে আর যারা আত্মীয় স্বজন আছে কেউ এর ভাগিদার হতে পারবে না। এটা আমি মৃত্যুর আগে মৃত্যুর পরে এটাই আমার একটা কথাই থাকবে। এবং আমি এই সম্পত্তির যাবতীয় যত কাগজপত্র আছে আমি কোর্টের মাধ্যমে কিছুদিনের মধ্যে আমি কাগজ করে নিয়ে আসতেছি এবং এর মধ্যে আর কেউ ভাগিদার হতে পারবে। আমার ড্রাইভার, এখানে আমার সাক্ষী আছে, আর মুখের কথা বলা যায় না। আমি যদি আজকে রাত্রেও মারা যাই তাহলে আমার এই ভিডিওটি কোর্টের কাছে প্রমাণিত হবে। এটা আমি সব জ্ঞানে আমি এই ভিডিওটি আমি আপনাদের সামনে পেশ করলাম। ভিডিওতে বলা হয়েছে আমি চিত্রনায়িকা অঞ্জনা, আমি শারীরিকভাবে অসুস্থ। নাটক কম করো প্রিয়। আসলে এই ভিডিওটা দিয়ে কি প্রমাণ করতে চেয়েছে? হিতে বিপরীত হয়েছে তো। এতে প্রমাণিত হচ্ছে যে নায়িকা অঞ্জনাকে জোরপূর্বক তাকে এমনভাবে ট্র্যাপে ফেলেছিল যে সে মৃত্যুশয্যায় একটা ভিডিও করতে বাধ্য হয়েছিল তাদের কারণে। তো আসলে হয় কি যে আমরা যখন অসুস্থ হই কিংবা আমাদের আত্মীয় স্বজন আপনজনরা যখন অসুস্থ হয়, বিছানায় শয্যাশায়ী থাকে, তখন তারা কোথায় ট্রিটমেন্ট ভালো হবে, কোন ডাক্তার দেখাবে সেটা নিয়ে দৌড়াদৌড়ি লেগে যায়। তখন কি কখনো কারো মাথায় আসে সম্পত্তির ভাগাভাগি কি হবে না হবে, কে কোনটা নিবে, কে কত ভাগ পাবে, কে কোন সম্পত্তিটা পাবে? এটা নিয়ে কখনো কি মুমূর্ষ রোগীকে বিছানায় ফেলে এটা নিয়ে দৌড়াদৌড়ি হয়? কোর্টে কাগজ নিয়ে দৌড়াদৌড়ি হয়? হয় না। এটা কখন হয়? যখন এটা পূর্ব পরিকল্পিত থাকে, প্রি প্ল্যান থাকে, তখনই কেবল এই ধরনের নাটক সাজানো হয়। তো সে কারণেই আমি সে বিখ্যাত ডায়লগটা দিলাম, নাটক কম করো প্রিয়। তো আসলে এই ধরনের ঘটনা সিনেমাতেই কেবল মানায়, এটা বাস্তব জীবনে কোনো মতেই এসব টিকে না। এবং বরঞ্চ যারা অপরাধী তাদের অপরাধের ক্লুটা পাওয়া যায় যে কি কারণে নায়িকা অঞ্জনা মৃত্যুশয্যায় যখন সে বিছানা থেকে উঠতে পারে না তখন তাকে কিভাবে বাধ্য করা হয়েছিল তাকে এই স্টেটমেন্ট দিতে। আমি নায়িকা অঞ্জনা রহমান, উনি স্পষ্ট বলছে যে অঞ্জনা রহমান, আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তির 2 ভাগ আমার ছেলে, পালিত ছেলে তো এটা তো আমরা জানি, কিন্তু উনি ভিডিওতে তাদের সামনে বলতে বাধ্য হয়েছে যে সেই ছেলেকে 2 ভাগ এবং তার পালিত দত্তক মেয়ে তাকে 1 ভাগ, এই সম্পত্তির মালিক আর কেউ হতে পারবে না, তার বোনও না। তাই একটা ভাই ছিল, সে ভাইয়ের নামও বলল, জীবনও কোনোদিন সেই ভাইয়ের নাম উল্লেখ করেনি। আমরা যারা অনেক কাছাকাছি ছিলাম কতদিন জিজ্ঞেস করেছি, আমি নিজে জিজ্ঞেস করেছি, আপা আপনার একটা ভাই ছিল না, সে ভাইটার নাম কি ছিল, কোথায় আছে? কোনোদিন আপার মুখ থেকে কোনোদিন ভাইকে নিয়ে কোনোদিন কোনো বক্তব্য উনি কিছু বলতে আমরা শুনিনি। তো সেই ভাইকে নিয়ে উনি মৃত্যুশয্যায় সম্পত্তির ভাগাভাগি নিয়ে এ ধরনের কথা বলবে, সেটা কি বিশ্বাসযোগ্য? আমরা কি এতটাই গরু ছাগল হয়ে গেছি যে অপরাধীরা দিব্যি একটা প্রি প্ল্যান করে একটা ভিডিও তৈরি করে রাখবে আর আমরা বহাল তবিয়তে সেটা বিশ্বাস করে যাব? এটা কি হয়? এটা কি আমরা কি এতটাই বিবেক বুদ্ধিহীন কিংবা এতটাই গরু ছাগল মনে করেছে, তাই না?
আসলে এখানে কতটুকু গভীর প্রি প্ল্যান ছিল এই ভিডিওটা তারই প্রমাণ করে। এবং এই ভিডিওটা কিন্তু তার কথিত ছেলে মনি, তার পালিত ইউটিউবার তাকে দিয়েছে এটাকে পাবলিশ করার জন্য, যে জাতিকে জানান যে তাকে সম্পত্তি দিয়ে গেছে, এটা পাবলিশ করার জন্য। তার সাহস হয়নি যারা অরিজিনাল সাংবাদিক কিংবা তদন্ত করছে কিংবা যারা পুরো দেশে আওয়াজ তুলেছে নায়িকা অঞ্জনার অপমৃত্যু নিয়ে, তাদেরকে কিন্তু দেয়নি। সে দিয়েছে তার পালিত একজন ইউটিউবার আছে, তাকে দিয়েছে এবং তাকে সেই ইন্টারভিউ দিয়েছে, হাস্যকর একটা ইন্টারভিউ। তো আসলে হয় কি যে আমরা এতদিন যে বলে এসেছি অপমৃত্যু এবং মৃত্যুটা নিয়ে রহস্য আছে, এবং এতে করে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে অবশ্যই রহস্য আছে। অঞ্জনা আপা কিন্তু স্পষ্ট বলে গেছে যে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি। তো মৃত্যুর আগ পর্যন্ত নায়িকা অঞ্জনার অনেক সম্পত্তি ছিল বলেই কিন্তু উনি এই ভিডিওটা ওনাকে করাতে বাধ্য করেছে। তো এখন মৃত্যুর পর যখন তার কথিত ছেলের কাছে এবং তার ড্রাইভার এবং তার কথিত মেয়ের জামাইয়ের কাছে হিসাব চাওয়া হয়, তখন কিন্তু তারা একেবারে ব্ল্যাঙ্ক পেপার দেয় যে নায়িকা অঞ্জনার কিছুই ছিল না, তার কোনো বাড়ি ছিল না, এগুলো সব শো অফ করা ছিল, মানুষকে লোক দেখানো ছিল ফেসবুকে, এবং তার কোনো টাকা পয়সাও ছিল না, বরঞ্চ উল্টো লোন করা ছিল লক্ষ লক্ষ টাকা। তো এটার মানে কি? তারা অঞ্জনাকে দিয়ে বাধ্য করেছে একটা ভিডিও স্টেটমেন্ট দিতে মৃত্যুর আগে, যে সব সম্পত্তির মালিক তার ছেলে, তার পালিত মেয়ে, তার পালিত ছেলের নামে হয়ে যাবে তার মৃত্যুর পর। তো মৃত্যুর পর তাদের কাছে যখন হিসাব চাওয়া হয় তখন তারা বলে যে কিছুই নাই। তো দুইটা কিন্তু কন্ট্রাডিকশন হচ্ছে। খুব সূক্ষ্মভাবে আপনারা চিন্তা করবেন যে এখানে কিন্তু কথার কোনো মিল পাওয়া যাচ্ছে না, যে তারা অঞ্জনা আপার সম্পত্তির হিসাব দিচ্ছে যে কিছুই নাই, সব লোন আছে। আবার এদিকে মৃত্যুর আগে তাকে জোর করে স্টেটমেন্ট নিয়েছে যে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি অবশ্যই কিছু ছিল দেখেই তো এই কথাটা বলা হয়েছে, তাই না? এবং এটা নিয়েই যে ফ্যাসাদ ছিল সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত। তো আসলে হয় কি যে এখানে অনেকগুলো প্রশ্ন আসে। মানুষকে স্লো পয়জনিং করলে যখন সে একেবারেই নিস্তেজ হতে থাকে, তার ব্রেন, তার চিন্তা ভাবনা কাজ করে না। এবং সবচেয়ে বড় কথা, অঞ্জনা আপা যাকে বলে গেছিল যে তারা সঙ্গবদ্ধ হয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, এটা উনি এটা মানে কি বলবো, মুখ ফুটে কাউকে বলতে পারেনি। বললে হয়তো ভেবেছে যে উনি শান্তিপ্রিয় মানুষ ছিল, আসলে ভেবেছে যে হয়তো বা আরো বেশি খারাপ হতে পারে। আচ্ছা ঠিক আছে, অল্পের মধ্যেই অঞ্জনা আপার বৈষয়িক বিষয় নিয়ে কোনো রকম লোভ লালসা ছিল না, আপার কোনো রকম এসব নিয়ে চিন্তা ছিল না। আমরা কাছ থেকে আপাকে দেখেছি। হয়তো আপা ভেবেছে যে ঠিক আছে, আমি শান্তি চাই, তারা যদি সয় সম্পত্তি নিয়ে ভালো থাকে তো ভালো থাকুক। উনি সেটা মনে করে ওনাকে জোর করে ওনাকে স্লো পয়জনিং করতে 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 এমন সব মেডিসিন দিয়েছে যে কারণে উনি অবলীলায় এই কথাগুলো বলে যাচ্ছে। হয়তোবা সামনে ভিডিও করতেছে, রীতিমতো শুটিং করতেছে, একটা পাশে ড্রাইভারকে রেখেছে সাক্ষী স্বরূপ, তুমি এখানে বসে থাকো, হ্যাঁ, যাতে করে বোঝা যায় যে হ্যাঁ ঘরের মানুষরা আছে, ঘরের মানুষদের কাছে আপা একটা ভিডিও করে গেছে, স্টেটমেন্ট দিয়ে গেছে পারিবারিকভাবে, এটা প্রমাণ করার জন্য। তো আসলে হয় কি যে মৃত্যুর সময় পৃথিবীর কোথাও, এটা সিনেমাতে হয় কেবল। তো মনি কি ভেবেছে যে আপা সারা জীবন সিনেমা করেছে বলে তার জীবনটাকে নিয়েও সিনেমা করা যাবে? আর সমগ্র জাতি কে নিয়ে বাংলাদেশের সব প্রান্ত থেকে জোরালো প্রতিবাদ এসছে যে মৃত্যু তদন্ত হোক, তাদেরকে মনে করেছে কি বোকা গাধা? এতটাই বোকা গাধা মনে করেছে? আমরা কি এতটাই গাধা হয়ে গেছি? আমাদেরকে সিনেমার একটা ড্রামাটিক একটা ভিডিও দেখাবে আর আমরা বিশ্বাস করে নিব, আর কোর্টও তা প্রমাণ করবে? কোনো মতেই না। এখানে অনেকগুলো প্রশ্ন আসে। নায়িকা অঞ্জনা যখন অসুস্থ ছিল, বিছানায় পেশাব পায়খানা করতেছে, তখন নাকি মনি ডাক্তারের কাছে তো নিচ্ছেই না, বরঞ্চ এমনকি বাসার কাজের লোক পর্যন্ত প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে দিনের পর দিন তারা স্বাভাবিক, তারা বিরক্ত এবং তারা বারবার করে বলছিল যে ডাক্তার কাছে নেন। তখন নাকি সে মনি ভেবেছে যে এরা তো কাজের লোক, তাদের কাছে একটা বলে দিই। বলছে যে না, ডাক্তার কাছে গেলে তো সবাই জানাজানি হয়ে যাবে, হসপিটালে গেলে সাংবাদিকরা জেনে যাবে। তার কিসের ভয় ছিল?
তার এত কি ভয় ছিল, কি জেনে যাবে। এবং আরেকটা বিষয়, তখন কাজের লোকেরই স্টেটমেন্ট, কাজের লোকই বলেছে তার বাসায় প্রায় 12-14 বছর কাজ করেছে অঞ্জনাপার বাসায়। সেই কাজের বুয়াটা বলল যে বাসায় নাকি কোন ফার্মেসি থেকে লোক আসতো তাকে ইনজেকশন পুশ করার জন্য। তো কে সে কি ধরনের ইনজেকশন পুশ করেছে অঞ্জনাপার শরীরে, সেটা একটা প্রশ্ন। এবং তাকে যদি তদন্ত করা হতো, সেই লোককে খুঁজে বের করে আনলে সে বলতে পারতো যে তাকে কোন ধরনের মেডিসিন দিয়ে স্লো পয়জনিং করা হয়েছে দিনের পর দিন। এবং তখন মনি নাকি কাজের লোকদের বুয়াদের বলতো যে এই যে লোক আসছে, ইনজেকশন দিয়ে রক্ত নিয়ে যাচ্ছে এবং এটার ব্লাড টেস্ট হচ্ছে, চিকিৎসা চলতেছে, তাদেরকে আই ওয়াশ করা ছিল। কিন্তু এই লোক কারা? কোনো ডায়াগনস্টিক সেন্টারে আমার তো মনে হয় না যে একজন মুমূর্ষু রোগীকেও এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিচ্ছে, অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিচ্ছে, ব্লাড টেস্ট হচ্ছে, সবই হচ্ছে। কোনো ডায়াগনস্টিক সেন্টার তো আমার তো মনে হয় না যে তারা ঘরে এসে ব্লাড নিবে এটা টেস্ট করার জন্য। হ্যাঁ, এটা তো কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, তো মনিকে কেন জিজ্ঞেস করা হচ্ছে না যে বাসায় যে লোকটা আসছে, লোকটা আসতো ইনজেকশন পুশ করার জন্য অঞ্জনাপাকে, মানে তার পরিচয়টা কি, সে কোন ডায়াগনস্টিক সেন্টার থেকে আসছিল, প্যাথোলজি সেন্টার থেকে, যে তার শরীরে ইনজেকশন পুশ করে ব্লাড নিয়ে গেছে কিংবা ব্লাড দিচ্ছে কিংবা মেডিসিন দিচ্ছে, সে কে? তাকে ধরা দরকার। কিছুই হচ্ছে না, যেহেতু এটার কোনো তদন্ত হচ্ছে না, এটার কোনো মামলা হচ্ছে না, কেস হচ্ছে না, সবাই নির্বিকার হয়ে আছে। শিল্পী সমিতির কথা তো বাদই দিলাম, একটা অপদার্থ সংগঠন ছাড়া এটার কোনো কাজই নেই, চান্দাবাজি ছাড়া এটার কোনো কাজই নেই। যারা বসে আছে এরা তো সব চান্দাবাজ। একটা পিকনিক করবে, হাত পেতে বসে থাকে চান্দা নেওয়ার জন্য। এদের এগুলো করা ছাড়া এই সংগঠনের আর কোনো কাজ আছে বলে আমার তো মনে হয় না। আমার শুধু না, এখন জাতি জেনে গেছে যে শিল্পী সমিতি একটা বেহুদার সংগঠন ছাড়া আর কিছুই না। তো এমনকি যারা সাধারণ আর্টিস্ট, যারা খেপে গেছে অঞ্জনা আপার এই মৃত্যুটাকে নিয়ে, তারা কেস করতে চাচ্ছে, মামলা করতে চাচ্ছে, শিল্পী সমিতি নাকি তাদেরকে বাধাগ্রস্ত করছে যে না 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 না, মামলা করার দরকার নেই, দেখি কি হয়, আমরা অবজার্ভ করছি, আমরা ইনভেস্টিগেশন করছি। মামলা না করে সাধারণ মানুষ কিভাবে ইনভেস্টিগেশন করতে পারে? এটা এনআইসি কে দিতে হবে, এটা ডিজিএফআই আছে, বাংলাদেশের তদন্ত সংস্থাগুলোকে দিতে হবে অফিসিয়াল ভাবে, তবেই তো ভালোভাবে তদন্ত হবে। কেন ডায়াগনস্টিক সেন্টারের, প্যাথোলজি সেন্টারের নাম করে লোক আসতো ঘরের মধ্যে, অঞ্জনাপার শরীরে ইনজেকশন পুশ করা হতো, ব্লাড টেস্ট করার নাম করে লোক আসতো, ইনজেকশন পুশ করতে কি মেডিসিন দিয়েছে? তো এটা আসলে তদন্ত হওয়া দরকার। না হলে হয় কি যে মৃত্যু রহস্যই রয়ে যাবে। আর না হলে যে এই ধরনের ভিডিও আপলোড করে প্রমাণ করতে চাইবে যে সম্পত্তি সমস্ত তারই। তো আসলে সম্পত্তির লোভ ছিল বলেই অঞ্জনাপাকে চিকিৎসা না করিয়ে তার মৃত্যুশয্যায় তাকে বাধ্য করা হয়েছে। এমনও হতে পারে যে তাকে বলেছে যে অঞ্জনাপাকে তো সে তুই করে বলতো, হয়তো এমনও বলেছে যে তোকে এই বিছানাতে মানে মেরে ফেলবো, তোকে হাসপাতালে নিব না কিংবা ডাক্তারকেও দেখাবো না, কিছুই করব না, তুই যদি এ ধরনের ভিডিও দিস তাহলে তোকে ডাক্তার কাছে নিয়ে যাব। একটা মানুষ বাঁচার জন্য আকুল ভাবে মানে চেয়ে থাকে মানুষের দিকে, আমার একটু ডাক্তার কাছে নিয়ে যাও, একটু চিকিৎসা করলে একটু শরীরে আরাম পাবে, একটু বাঁচবে, তার জীবনটা বেঁচে যাবে। কোন মানুষটা চায় না, তাই না, যে অসুস্থ শরীরে এইভাবে বিছানায় পড়ে থাকতে থাকতে কাতরাতে? অঞ্জনাপাও নিশ্চয়ই চায়নি। হয়তো উনি বাঁচতে চেয়েছিল, হয়তো উনি বাঁচার জন্য তাদের সব শর্ত মেনে নিয়ে উনি এ ধরনের ভিডিও স্টেটমেন্ট দিয়েছিল যে থাক, সম্পত্তির বিনিময়ে যদি আমার জানটা বেঁচে যায় তাহলে ক্ষতি কি? অঞ্জনাপা তো অনেক একজন মানে কি বলবো, নির্লোভ, তার কোনো লোভ ছিল না সম্পত্তির প্রতি, টাকা পয়সার প্রতি। আমরা কাছ থেকে দেখেছি আপা খুব সাদামাটা এবং সাজতে, ঘুরতে, একটু আনন্দে থাকতে খুব পছন্দ করতো। এইটুকু হলেই আপা অনেক খুশি থাকতো। আমার কাছে অন্য সয় সম্পত্তি, কোটি কোটি টাকা, এগুলো কোনো মূল্যই ছিল না। হয়তোবা আপা ভেবেছে যে থাক, আমি যদি এই অ্যাক্টিংটা করি তাহলে হয়তোবা, কিংবা এই স্টেটমেন্ট দিই তাহলে হয়তোবা ওরা আমাকে ছেড়ে দিবে।
হ্যাঁ, তারপরে কিন্তু আপা একজনকে বলে গেছে, যেটা আপনারা মিডিয়াতে অলরেডি শুনে ফেলেছেন, যে ওরা সংঘবদ্ধ হয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আসলেই তাই, অপরাধীরা কোনো না কোনোখানে ক্লু রেখে যাবে, যেটা দিয়ে তদন্ত যারা করবে তাদের পক্ষে আগানো খুব সহজ হয়ে যায়। আমরা সাধারণ মানুষ, আমাদের ব্রেনও কিন্তু কাজ করছে। প্রতিটা মানুষ কিন্তু গোয়েন্দা, প্রত্যেকটা মানুষ কিন্তু গোয়েন্দা। তারা কিন্তু নিজেদের বুদ্ধি দিয়ে বিভিন্ন ক্লু দেখে তারা খুঁজে বের করে ফেলে। গোয়েন্দাদের মতোই তারাও কিন্তু প্রাথমিকভাবে খুঁজে বের করে ফেলে যে অপরাধীর ক্লু ধরে, যে অপরাধী কোন দিকে কোন পথে এগুচ্ছে, কে সে অপরাধী এবং কারা জড়িত। এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত অঞ্জনা আপার যারা ঘরের মধ্যে আপা বিশ্বাস করে আশ্রয় দিয়েছিল, তার পালিত ড্রাইভার, তারপর তার পালিত ছেলে যাকে বিশ্বাস করেছিল চরমভাবে, এবং তার পালিত মেয়ের জামাই, তারা পুরোপুরিভাবে সন্দেহজনক এই কয়েকজন লোক। তাদেরকে অতি সত্বর আসলে রিমান্ডে নিয়ে গিয়ে 10-20 দিন রিমান্ডে নিয়ে পা উপরে তুলে ডিম থেরাপি দিলে তাদের মুখ দিয়ে সত্য কথা বের হবে। তারাও বাঁচতে চাইবে যে এত শাস্তি পাচ্ছি, থাক আমাদের জীবনটা বাঁচুক, আমরা সত্য বলে দিব। এত ক্রিমিনাল মার্ডার কেসের আসামি, সিরিয়াল মার্ডার করেছে, তারাও কিন্তু যখন তাদেরকে রিমান্ডে নেওয়া হয়, দেশে বিদেশে রিমান্ড কেন করা হয়, রিমান্ডে নেওয়া হয় কেন? অপরাধী কি আপনি মাথায় হাত বুলিয়ে দিবেন না, বাবা তুমি বলো, তুমি অঞ্জনা টাকা পয়সাগুলো কোথায় আছে, কি কি সম্পত্তি আছে, বাবা তুমি স্বীকার করো তুমি অঞ্জনাকে মেরে ফেলেছো। আরে বাবা, শিল্পী সমিতির এই ধরনের বাবা মাথা হাত বুলিয়ে দেওয়া, এই ধরনের কার্যকলাপ খুবই হাস্যকর। এই ধরনের আদর যত্ন করে অপরাধীর কাছ থেকে কখনো সত্য ঘটনা জানা যাবে না। অতি সত্য তাকে রিমান্ডে নেওয়া হোক, তার ড্রাইভার, তার ছেলে, তার মেয়ের জামাই রিপন, এই সবগুলো ক্রিমিনাল, এগুলোকে রিমান্ডে নিলে সব সত্য বের হয়ে আসবে। আমরা প্রাথমিকভাবে যাদেরকে সন্দেহ করছি, কিছু না কিছু কারণ তো আছে, তাই না? আমরা একজন দুজন না, সারা বাংলাদেশের মানুষ। একটা ভিডিও যখন অঞ্জনা রহমানের মৃত্যু রহস্য নিয়ে আপলোড করা হয়, তখন দেশ বিদেশ থেকে সবাই একটাই দাবি করে যে হ্যাঁ, এটা মৃত্যুটা রহস্যজনক, এর সুষ্ঠু তদন্ত হোক। তারা এক বাক্যে শুধু একটাই কথায় বলে, কেউ বলে না যে না এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হচ্ছে যে অঞ্জনা পার স্বাভাবিক মৃত্যু, কেউ বলে না। এই যে নিউজ আসতেছে, প্রত্যেকটা নিউজের মধ্যে কমেন্ট আসতেছে, সেই কমেন্টে পাবলিকরা তারা নিঃস্বার্থভাবে বলে যাচ্ছে এটা তদন্ত হোক, তদন্ত হোক। তাদের মনের সন্দেহ এটা তার ছেলে মনি, কথিত ছেলে, তারপর আশ্রিত ছেলে, তারপর তার ড্রাইভার, হ্যাঁ, তারপর তার মেয়ের জামাই রিপন সহ, এরা সব সংঘবদ্ধ দল, ক্রিমিনাল, এবং পুরোপুরি বোঝাই যাচ্ছে যে সম্পত্তির লোভে তারা অঞ্জনা আপাকে হাতের মুঠোয় এনে শেষ করে দিয়েছে। এবং শেষে তারা এই ভিডিওটা ধারণ করেছে যে তারা নিশ্চিতভাবে কিভাবে বুঝলো যে অঞ্জনা আপারা বাঁচবে না। এমন কিছু মেডিসিন প্রয়োগ করেছে, এমন কিছু পানিশমেন্ট করেছে, এমন কিছু শারীরিকভাবে আঘাত করেছে, মানসিকভাবে তা আঘাত করেছেই। সেটা 2012 থেকে আমাদের চোখের সামনে তুই তুই করে বলা। এত বড় একজন নায়িকা, এত বড় বয়স হয়েছে, তুই তুই করে বলতো, আমাদের সামনেই গালিগালাজ করতো। বস্তির লোকেরা যেরকম ভাবে খুব নোংরা ভাষায় কথা বলে, ঠিক সেভাবে গালিগালাজ করতো। এই এমনকি গতকালকে আমি তার কাজের বুয়ার স্টেটমেন্ট দেখলাম, এটা আমরা আগেও শুনেছি, অঞ্জনা আপার মুখ দিয়ে আমরা শুনেছি, আমরা প্রত্যক্ষদর্শী, যে খাবার আপা ভয় পেত যে খাবার যদি মজা না হয় টেবিল থেকে ছুঁড়ে আপার গায়ের মধ্যে ফেলতো, এদিকে ফেলতো ওদিকে ফেলতো, থালা বাটি সব, কাচের বাসন সব ছুঁড়ে ছুঁড়ে ফেলতো, সারা ঘর ভাঙচুর করে দিত। এটা আমরা কিন্তু জানতাম, কিন্তু অঞ্জনা আপার জন্য কোনোদিন আমরা প্রতিবাদ করতে পারিনি। শুধুমাত্র অঞ্জনা আপা আমাদের মুখ চেপে ধরেছিল যে থাক থাক, কিছু বলো না, কিছু বলো না, কিছু বলো না, মনে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে, কিছু বলো না। এখন অঞ্জনা আপা আমাদের মুখ চেপে ধরলে আমরা কি প্রতিবাদ করতে পারি? আর পারি না, পারতাম না। এখন করছি যে আসলে সে সময় আপা ভুল করেছে, আমরা সঠিক ছিলাম, কিন্তু আপা বুঝতে পারেনি। আপা বুঝতে পারেনি বলে নিজে জানটা নিজেই দিয়ে দিল এসব ক্রিমিনালদের হাতে। এসব আশ্রয় দিয়ে বিশ্বাস করেছিল, তাদেরকে এতটাই বিশ্বাস করেছিল আপা নিজে না খেয়ে। আমি আমার বাসায় যখন লাস্ট আপাকে দাওয়াত করেছিলাম, সবাইকে, অনেকে দাওয়াত করেছিলাম আমাদের চলচ্চিত্র অঙ্গনের, হ্যাঁ, তো সেই দাওয়াতে এসে আমি দেখেছি যে অঞ্জনা আপা খাওয়ার আগে বলেছে যে আমার
ড্রাইভারের নাম ছিল আরিফ। আমার আরিফকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো। তো সে আরিফকে মানে নিজের দাঁড়ায় থেকে সে সবকিছু নিয়ে দিয়ে খাওয়ালো আদর যত্ন, এবং প্রতিটা জায়গায় গিয়ে ঠিক এভাবেই ড্রাইভারকে আগে খাওয়াতো, তার আশ্রিত ছেলেকেও আগে খাওয়াতো, তারপর সে নিজে বসে একা একা অনেকক্ষণ ধরে সুন্দর করে খেত। এই দৃশ্যটা আমরা বছরের পর বছর আমরা দেখে আসছি, চাক্ষুষভাবে মানসিকভাবে টর্চার করতো, সেটা আমরা চাক্ষুষভাবে দেখেছি। এটা তো 2012 থেকে গত 15 বছর 16 বছর ধরে এটা হয়ে আসছে। আমার মাথাটা একেবারে মানে ছালাপালা করে দিয়েছে। তারপর শেষ পর্যায়ে তো শারীরিকভাবে আঘাতের চরম পর্যায়ে চলে গেছে। তো একটা মানুষ কখন এই ধরনের দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারে আমার সব সম্পত্তি তোমাদের, অমুক এত ভাগ, অমুক অত ভাগ? আরে ভাই, মৃত্যু শয্যায় সে মানে তার নিঃশ্বাসটা যায় আসছে, ওই অবস্থায় সে তখন অবলীলায় বলে যাচ্ছে। আমরা আমাদের বাংলাদেশে এই মানে অপরাধের মানে মানে কি বলবো, করার জন্য কত কিছুই আছে। যেমন ছিনতাইকারী একটা সময় ছিনতাই করতো পিস্তল ঠেকিয়ে কিংবা ছুরি দিয়ে, এখন কিন্তু ছিনতাই প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু কাগজের মধ্যে পাউডার রাখে, একটা কেমিক্যাল মেডিসিনের মতো। সেই মেডিসিন একটা টাকার মধ্যে দেয় কিংবা একটা কাগজের মধ্যে দিয়ে রাখে, একটা মানুষকে পথচারীকে দেয় যে এই অ্যাড্রেসটা একটু পড়ে দেন তো, আমি বুঝতে পারতেছি না। তখন সেই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা ভালো মনে করে ঠিক আছে আমাকে তখন দিল, দেখি তো এটা কি লিখেছে, আমি চেষ্টা করি। তখন সেই কাগজের মধ্যে যে মেডিসিন দেওয়া, সেই মেডিসিনের যখন ইয়েটা নাকে যায় তখন সে সেন্সলেস হয় না, সে তখন এই কেমিক্যালটাকে এমনভাবে রিয়াক্ট করে দেয়, তার মধ্যে এমনভাবে রিয়াকশন হয়, সে সুস্থ মানুষের মতো কথা বলছে, হাঁটে, চলে, যাচ্ছে, কিন্তু সে কিন্তু ওই যে তাকে অ্যাটাক করলো, এই কাগজটা দিল ছিনতাইকারী, হ্যাঁ, তো সে যা বলছে ওই মানুষটা কিন্তু তাই করতেছে। এটা কিন্তু আমরা তো সবাই জানি, এরই মধ্যে আমরা জেনে গেছি সেই মানে ভয়াবহ রকমের প্রতারণার ঘটনাগুলো আমরা জানি, এবং এরকম অনেকে শিকার হয়েছে। তো এরকম মেডিসিন তো আছে, হয়তোবা অঞ্জনা আপার শরীরে এমন কোনো মেডিসিন প্রয়োগ করা হয়েছে, অথবা এমনভাবে ঠিক ওদের স্টাইলে কিছু দেওয়া হয়েছে, ওরা যখন যা বলেছে অঞ্জনা আপাকে যে এটা বলতে হবে, এটা বলতে হবে, অঞ্জনা আপা অবলীলায় সেগুলো বলে গেছে, এমনও হতে পারে। কাজে এটার খুব গভীর তদন্ত হওয়া দরকার, এবং এনএসআই, ডিজিএফআই যারা প্রফেশনাল তদন্তকারী তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত, এবং মামলা করা উচিত, এবং অপরাধী যারা তাদেরকে রিমান্ড নেওয়া উচিত। হ্যাঁ, যদি তারা সবকিছু থেকে বের হয়ে আসতে পারে, সবকিছু প্রমাণ দিতে পারে, সবকিছু প্রমাণিত হয় মানে সন্দেহাতীত ভাবে যে তাদের কোনো হাত ছিল না, তাহলে তারা নির্দ্বিধায় বের হয়ে যাবে, আমাদের সারা বাংলাদেশের মানুষের কোনো আপত্তি থাকবে না, তাই না? কিন্তু যেহেতু একটা সন্দেহজনক ঘটনা, কাজেই এটার অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আর কি বলবো, দুঃখজনক আসলে এইসব ভিডিওগুলো, নাটক ভিডিওগুলো আসলে এগুলো মানুষ দেখে ইমোশনাল হয়ে যাবে। অনেকে ভাববে যে হ্যাঁ, এটা তো অঞ্জনা আপা স্পষ্ট বলেই গেছে যে তার সম্পত্তির 2 ভাগ তার আশ্রিত ছেলে, 1 ভাগ তার আশ্রিত মেয়ে, এরা পেয়ে যাবে, তার আপন বোন কিছু পাবে না, তার আপন ভাই কিছু পাবে না, তাদের ছেলে মেয়েরা কিছুই পাবে না। এটা হয়তো সাধারণ মানুষ দেখে হয়তো সেটা ভাববে, কিন্তু আপনারা সেটা ভাববেন না আসলে, কারণ এ ধরনের বক্তব্য মানুষ কোন পর্যায়ে গেলে দিতে বাধ্য হয়, যখন সে মুমূর্ষু অবস্থা এবং তার চিকিৎসা দরকার, সে হয়তো বাঁচতে চেয়েছিল, ভেবেছিল যে থাক, এ ধরনের স্টেটমেন্ট দিয়ে যদি আমাকে ডাক্তার কাছে তারা নিয়ে যায়, চিকিৎসা করায়, আমি যদি বেঁচে যাই, আমার জানটা তো অন্তত বাঁচবে, আমি তো বেঁচে যাব। হয়তো বা অঞ্জনা আপা বাঁচতে চেয়েছিল, কিন্তু নিয়তি তাকে বাঁচতে দেয়নি, বিশ্বাস করেছিল এইসব লোকদের উপর, বাসায় আশ্রয় দিয়েছিল, নিজে না খেয়ে। শোনা গেছে যে লাস্টে যখন অসুস্থ ছিল, কয়েক মাস 2 মাস উনি মানে ওনাকে এমন ভাবে স্লো পয়জনিং করা হয়েছে, উনি উঠতে পারছিল না। যে অঞ্জনা আপা কোনো অনুষ্ঠানে গেলে একটু বললেই, মিউজিক হইলেই উনি নাচা শুরু করে দিত, শরীরে এত এনার্জি ছিল। একটা মানুষ প্রায় 70-র কাছাকাছি বয়স, সেই বয়সে একটু মিউজিক দিলেই আমরা যদি বলতাম আপা নাচেন,
মানে পুরোদমে নাচতো। একটা মানুষ কতটুকু এনার্জেটিক হলে মানে সে এরকম ভাবে অ্যাক্টিভিটিস তার ছিল, সেই মানুষটা হঠাৎ করে গত 2-3 মাসে তার এরকম কেন ফল হতে থাকলো? কি এমন রহস্য ছিল? কারা এর পেছনে জড়িত? এবং কি মেডিসিন স্লো পয়জনিং করে তাকে এ ধরনের এরকম ভাবে অসুস্থ করে ফেলা হয়েছিল? এই সবগুলো বের হয়ে আসবে, সবগুলো বের হয়ে আসবে যদি সুষ্ঠু তদন্ত হয় এবং যদি তাদেরকে রিমান্ড নেওয়া হয়। অপরাধী এখনো আমি শুনেছি যে অঞ্জনাপার বাসায় এতদিন তারা খুব আরাম আয়েসে মানে ছিল, তো এখন নাকি তারা ওই বাসায় মানে তাদের বাইরে তালা বন্ধ দেখা যাচ্ছে। তার মানে কি হয়তো পালিয়ে কোথাও মানে চলে গেছে। এমনকি এমনও শোনা গেছে তারা নাকি বাড্ডার দিকে বাসা ভাড়া করে ড্রাইভারকে নিয়ে সেই মনি ছেলেটা থাকবে। তো এত কিছু হবার পরেও সেই ড্রাইভার আর মনি তাদের নামে এমনও শোনা যাচ্ছে তারা দুজনেই সমকামী এবং তারা এখনো একসঙ্গে থাকার মনোবাসনা করে যাচ্ছে। তারা স্বপ্ন দেখছে যে আমরা একসাথে থাকবো, একই ঘরে থাকবো, একই বাসা ভাড়া নিব এবং সেই বাসায় আমরা দুজনে শান্তির নীড় রচনা করব। দুজনেই সমকামী, এটা সবাই বলছে। যারা দেখেছে, যারা কাছ থেকে দেখেছে, তারা সবাই জানে, সন্দেহাতীতভাবে মানে এটা প্রমাণিত। তো আসলে অঞ্জনাপার সারা জীবন কিন্তু অর্থকষ্টে ছিল। যখন জবে থেকে উনি সিনেমা ছেড়ে দিয়েছে তখন থেকে কিন্তু উনার নানা রকম আর্থিক অনটন ছিল, কিন্তু উনি ততটা দুঃখিত ছিল না। শেষের দিকে উনার কিন্তু অনেক টাকা পয়সা হাতে চলে এসেছিল। সেটা উনি রাজনীতি করে বিভিন্ন রকমের মানে মানে কি বলবো, মন্ত্রীদের সাথে হাত করে, রাজনীতিতে বড় বড় কর্তা ব্যক্তিদের সাথে হাত করে উনার কিন্তু নানা জায়গা থেকে টাকা আসতো। তারপরে উনার প্রথম হাজবেন্ড ছিল আনোয়ার রহমান, যার সঙ্গে বিয়ে হয়েছিল। ওনার ছবিতে আসার আগেই ওনার বিয়ে হয়ে গেছিল, উনি বিবাহিত ছিলেন। যখন দস্যু বনুর ছবিটা হয় তখন কিন্তু উনি বিবাহিত। আর অঞ্জনা রহমানের জন্মসাল হচ্ছে 1955 সাল। 1954 এবং 1955 এই দুটো নিয়ে একটু কনফিউশন আছে। ওনার বোন বলছে 1955, আর আমরা জানি, আমি পেপার দেখেছিলাম সেই সময়ের ওনার ছোট্টবেলার, সেখানে লেখা ছিল 1954 সালে এই শিশু নৃত্যশিল্পীর জন্ম। তো যাই হোক, 54-55 হলে একটা তো হবেই। উনি বিবাহিত ছিলেন। তো সবকিছু নিয়ে কিন্তু অলরেডি উইকিপিডিয়াতে অঞ্জনা আপার মৃত্যুর দিনটাও এই তার আশ্রিত ছেলে পুট করে দিয়েছে, মানে ওখানে আপডেট করে দিয়েছে। কত বড় মানে কি বলবো, এত বড় মানে অপরাধী, তাকে সবাই সন্দেহ করছে। তারপরে সে তার মৃত্যুর দিনটা দেখতে, তাকে যদি এতই মা হিসেবে মানতো, ভালোবাসতো, মায়ের মৃত্যু দিনটা লিখতে তার বুকটা কাঁপতো। তার বুকটা এতটুকু কাঁপেনি, তাই না? তো আসলে এখনো পর্যন্ত সে তার পালিত ইউটিউবারদেরকে ইন্টারভিউ দিচ্ছে, মানে বড় গলা করে কথা বলছে, প্রমাণ দেখান। সে সবকিছুতে প্রমাণে বিশ্বাসী। এই কারণে সে অঞ্জনাপার শেষ অন্তিম মুহূর্তে সে ভিডিওটা করে প্রমাণ রেখেছে যে হ্যাঁ, এই মানুষটা তার সম্পত্তি সমস্ত কিছু আমাকে দিয়ে গেছে। সে প্রমাণে আসলেই বিশ্বাসী। সে তার কাজে কর্মে প্রমাণ করে দিচ্ছে যে সে আসল অপরাধী এবং সে সবসময় প্রমাণ নিয়ে চলে এবং সে সারাক্ষণ মানুষের কথা রেকর্ড করা, মানুষের ভিডিও করা, মানুষের সাথে সঙ্গীত ছবি নিয়ে রাখা এবং এই অঞ্জনাপার লাস্ট এই ভিডিওটা করে সে সবসময় সব প্রমাণ এবং দলিল টলিল যা আছে, আগে কিন্তু আমাদেরকে মেসেঞ্জারে দলিলের ছবিগুলো দেখাতো, দেখো প্রমাণ স্বরূপ যে এগুলো আমরা কিনেছি। আমি কিন্তু সেই দলিলের ছবিও দেখেছি এবং সেই দলিলের মধ্যে অঞ্জনা সুলতানার নামটা আমি স্পষ্টভাবে, আমার কিউরিয়াসিটি ছিল যে আমরা তো বিশ্বাস করতাম না যে এত এত কোটি কোটি টাকা দিয়ে জমি জমা কিনেছে, তো আমরা হাসাহাসি করতাম। তো সেইটা বিশ্বাস করানোর জন্য আমাদের অনেককে মেসেঞ্জারে কিন্তু সেই দলিলের ছবিগুলো পাঠাতো। তো সেই একদিন কিউরিয়াসিটি হলো যে দেখি তো কি লেখা এখানে। দেখলাম যে সব হোল্ডিং নাম্বার এটা সেটা হাবিজাবি সব লেখা আছে এবং এই মালিক ওনার হিসেবে অঞ্জনা সুলতানা এই নামটা লেখা আছে, স্পষ্টই লেখা আছে।
তো কিন্তু এখন দুর্ভাগ্য যে সে আইডিটা এখন আর খুঁজে পাচ্ছি না, কারণ তো সে তো একটু মানে চোরামি করতো, মানুষকে ব্লক করে দিত এবং সেই আইডিগুলো নষ্ট করে ফেলতো নিজে নিজে, নতুন নতুন আইডি খুলতো, এক একটা আইডি ব্লক করে দিয়ে আরেকটা আইডি খুলতো। মানে এই সারা জীবন গত 15-16 বছর ধরে এগুলাই করেছে, না হলে কিন্তু সেই দলিলগুলো আমরা খুঁজে পেয়ে যেতাম। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আওয়াজ তুলুন, এখনো আওয়াজ তুলুন যে একটা মানুষ, নিরীহ মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এত বড় একজন অভিনেত্রী ছিলেন, একজন নায়িকা ছিলেন, নাম করা। তার চলচ্চিত্রের সহশিল্পীরা কিছুই করলো না। এটা সবচেয়ে দুঃখজনক যে সহশিল্পীরা বসে আছে, তামসা দেখছে, এবং শিল্পী সমিতির নামে যে বেহুদা সংগঠন আছে তারাও আইওয়াশ করাচ্ছে, দিয়ে তাইকে দিয়ে একটা হাস্যকর কতগুলো মিটিং করাচ্ছে। মানে কি বলবো, এটা খুবই দুঃখজনক এবং হাস্যকর ছাড়া আর কিছুই বলবো না। এবং তারা যদি কেউ মামলা করতে মানে রাজি হতো যে হ্যাঁ আমি মামলা করব, তাদেরকে আটকে রাখতো, না 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 এখন মামলা করা যাবে না, মামলা করো না, মামলা করো না, আমরা দেখছি কি করি, আমরাই করব, আমরাই দেখছি, আমরা তদন্ত করতেছি। আরে আপনারা কি আইনের লোক নাকি? আপনারা কি তদন্ত করবেন? আপনারা কি আইনের লোক? আপনারা কেন তদন্ত করবেন? আপনারা সন্দেহ করছেন, আমরা যেমন সন্দেহ করছি, আপনারা সেভাবে সেই মতাদর্শে হয়ে আপনারা এনএসআই, ডিজিএফআই তদন্তকারী সংস্থাকে অফিসিয়াল ভাবে হ্যান্ডওভার করেন, পুলিশকে কাছে ইয়া করবেন, কেস করবেন, মামলা করবেন, জিডি করবেন, অপরাধী, সন্দেহজনক অপরাধী হিসেবে কারা কারা আছে, হ্যাঁ সেটা করবেন। তা না, যারা উদ্গ্রীব হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমরা অঞ্জনা আপার মৃত্যুটাকে আমরা মেনে নিতে পারি না, আমরা মামলা করবো, তাদেরকে আপনারা আটকে রাখতেছেন। আপনাদের উদ্দেশ্যটা কি? হ্যাঁ আপনাদের উদ্দেশ্য কি? আপনারা কি টুপাই মনির কাছ থেকে নিয়েছেন, কিছু ঘুষ নিয়েছেন নাকি? ব্যাপারটা তো এরকম মনে হচ্ছে, যে মনে হয় যেন আপনারা তার কাছ থেকে টাকা খেয়ে এখন আপনারা আইওয়াশ করাচ্ছেন পাবলিককে। আরে ভাই, অঞ্জনা আপা কিন্তু শুধুমাত্র আপনাদের সহশিল্পী না, অঞ্জনা আপা সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধি হয়ে চলচ্চিত্রে অভিনয় করেছে, বছরের পর বছর একটা নিজের জায়গা করে নিয়েছে, একটা সোনালী সময় আমাদেরকে উপহার দিয়েছে। আপনারা কে? আপনারা সহশিল্পী ছিলেন, আপনারা তো কিছুই করতে পারছেন না। আপনারা বেহুদা সংগঠন নিয়ে ভয়ে বসে আছেন এবং উদ্দেশ্যমূলকভাবে আপনাদের আচরণও তো সন্দেহজনক। কি করছেন এইসব সংগঠন দিয়ে? হবেটা কি? আদব আজ পর্যন্ত হয়েছেটা কি আর হবেটা কি? কিছুই হবে না এইসব দিয়ে। সরকারের উচিত যে এইসব ফালতু সংগঠন এফডিসির মতো এলাকায় এগুলা নিষিদ্ধ ঘোষণা করা উচিত। যেমন ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, ঠিক সেরকম ভাবে এ ধরনের সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করা উচিত। যে এখানে বসে শুধু যে শিল্পীদের নাম দিয়ে এখানে রীতিমতো রাজনৈতিক চর্চা হতো, তো এগুলাকে নিষিদ্ধ করা উচিত পুরোপুরিভাবে। তো আসলে এই শিল্পী সংগঠন নিয়ে, শিল্পী সমিতিকে নিয়ে কে কথা বলতে পারে না, ভয় পায়। শিল্পীরা তো চরম ভয় পায়, তো অনেক সাংবাদিক আছে তারাও ভয় পায়, অনেক ইউটিউবার আছে তারাও ভয় পায়। আমরা যারা দূরে আছি, আমরা যারা প্রতিবেদন তৈরি করছি, আমরা কিন্তু বিন্দু পরিমাণ ভয় পাই না। আমরা সত্যটা বলে যাব, আপনাদেরকে শিল্পী হিসেবে শ্রদ্ধা করব, কিন্তু যখনই আপনারা আচরণের বাইরে যাবেন তখন আপনাদেরকে তুলোধনা করতে আমাদের এতটুকু বাধবে না, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন। আপনারা যত বড় শিল্পী হন না কেন, যেমন শ্রদ্ধা করব, আপনাদের ইন্টারভিউ আমি দফায় দফায় নিয়েছি, কিন্তু তাই বলে এটা মনে করবেন না যে আমি সত্য বলতে পিছপা হব। কখনোই পিছপা হব না। আমার মতো অনেকে কিন্তু বলছে, তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে আপনাদের আচরণের সন্দেহ হচ্ছে যে আপনারা কেন আগাচ্ছেন না, আপনাদের সমস্যাটা কোথায়। আপনারা একবার বলেন অঞ্জনা আপার তার ব্যক্তিগত জীবনে নানা রকম নোংরা কাহিনী বের হয়ে আসবে, এটা যেন না হয়। আর এই নোংরা কাহিনী বের হয় নাই কোনটা, সবই তো বের হয়ে গেছে, বরঞ্চ আরো ক্ষতি হচ্ছে অঞ্জনা আপার, যে মৃত্যু রহস্যটা পর্যন্ত বের হলো না, তাই না? তো এগুলো করবেন না, এগুলো করবেন না। আমি তো কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আকুল আবেদন করব, এ ধরনের বেহুদা সংগঠনকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। এবং সামনে যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তাদেরও উচিত প্রথমেই এই ধরনের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত।
আর যারা আমি কয়েকজন ইউটিউবার যারা অনেক নামি দামি ইউটিউবার এবং সাংবাদিক আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে স্পষ্ট বলেছে যে আমাদেরকে ফুটেজ সংগ্রহ করার জন্য আমাদেরকে এফডিসিতে ঢুকতে দিবে না যদি আমরা এই ধরনের কোনো নিউজ করি কিংবা এই ধরনের কোনো কথা শিল্পী সংগঠনের কর্তা ব্যক্তিদেরকে বলি, তাই না? তো তারা শুধুমাত্র ইউটিউবের কন্টেন্ট তৈরি করার জন্য এবং সাংবাদিক তার শিল্পীদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশন রাখার জন্য তারা ভয়ে মুখ খুলে না। কিন্তু আমরা কিন্তু চুপ করে থাকবো না, আমরা বলেই যাব বছরের পর বছর বলে যাব। সালমান শাহর মৃত্যু রহস্য এখনো বের হয়নি, কিন্তু বছরের পর বছর কিন্তু এটা নিয়ে চর্চা হচ্ছে, আমরাও চর্চা করে থাকবো। আপনাদের অবস্থান কোথায় যায়, পাবলিক আপনাদেরকে কি মনে করে সেটা আপনারা একদিন না একদিন বুঝবেন যে আমরা নিরীহ অঞ্জনা আপার যে মৃত্যু রহস্যটা তদন্ত করিনি, একদিন আপনারাও সেরকম বিপদে পড়বেন, আপনাদেরও সেরকম কোনো তদন্ত হবে না, তখন আপনারা বিনা বিচারেই ভুগতে থাকবেন। প্রকৃতি কিন্তু আপনাদের উপর প্রতিশোধ নেবে। কাজেই সময় থাকতে সচেতন হন, আমাদের অঞ্জনা আপার মৃত্যু রহস্যটা খুঁজে বের করুন স্পষ্টই, নাহলে কিন্তু এই ধরনের ফেক ভিডিও অপরাধীরা দুদিন পর পর এক একটা নতুন ভিডিও তৈরি করবে। এই দেখেন মৃত অঞ্জনা মৃত্যুর আগে কি ভিডিও দিয়ে গেছে, এই ধরনের ভিডিও তৈরি করে পাবলিককে বোঝাতে চাইবে যে হ্যাঁ নায়িকা অঞ্জনা সবকিছু জেনে শুনে সম্পত্তি সবকিছু তার আশ্রিত লোকজনদেরকে দিয়ে গেছে, প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু আদতে সেটা সঠিক না। অঞ্জনা আপা বাঁচতে চেয়েছিল, এইসব অপরাধীদের কাছ থেকে সংঘবদ্ধভাবে তারা চক্রান্ত করছিল আপাকে মেরে ফেলার জন্য। আপা কিন্তু শেষ সময় বুঝতে পেরেছিল, কিন্তু আপা তখন আর বের হওয়ার কোনো পথ খুঁজে পায়নি, শেষমেশ উনি মৃত্যুকোলে ঢলে পড়েছে। আমরা হারিয়েছি আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য একজন সহজ সরল এত বড় একজন গুণী অভিনেত্রীকে।